সম্মেলন সেই লক্ষ্যে আমাদের একটি আপনাদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি আছে, আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তার আগে বলি যে দুটি কথা বলতে হয়। প্রথম হচ্ছে যে আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে আমাদের দেশের যারা শ্রেষ্ঠ সন্তান ছিলেন, শিক্ষক, ডাক্তার, যাদেরকে বাসা থেকে ডেকে নির্মমভাবে হত্যা করা হয় আমাদের এই জাতিটাকে মেধাশূন্য করার জন্য, তাদেরকে আমরা আজকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আজকের এই দিনে। আর আমাদের আজকের এই অনুষ্ঠানটি এটি হচ্ছে, আপনারা জানেন যে বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের প্রায় 2 কোটি বাংলাদেশি বিভিন্ন পেশায় বিভিন্ন দেশে কর্মরত আছেন। সেই সব প্রবাসীরা বছরের পর বছর ধরে, যুগের অধিক সময় ধরে তাদের কিছু ন্যায্য দাবি, তাদের কিছু অধিকার যেগুলো তাদের প্রাপ্য ছিল, যেদিন তারা বাংলাদেশ থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে গমন করেন, সেদিন থেকে এটি তাদের একটি যৌক্তিক দাবি ছিল। কিন্তু আমাদের দেশে এই স্বাধীনতা পরবর্তী বেশ কয়েকবার সরকারি পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু এই প্রবাসীদের দাবি আজ পর্যন্ত কোনো সরকার ওইভাবে বাস্তবায়ন করেনি। যার প্রেক্ষিতে আপনারা গত কয়েকদিন ধরে দেখতেছেন যে সোশ্যাল মিডিয়ায় প্রবাসীরা সরব হয়েছেন যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার এটাই সময়। একটা কথা আপনাদেরকে পাল্টে বলে রাখি, সেটি হচ্ছে যে হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ্য করেছেন যে অনেক দেশ থেকে অনেক প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের মতো ঘোষণা দিতে যাচ্ছেন। অনেকে বলছেন যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব, কিন্তু আমরা এখানে যারা বসে আছি, আমরা এই রেমিটেন্স শাটডাউনের ঘোষণাটাকে সরাসরি আমরা সমর্থন করতে পারতেছি না। কারণ আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের আজকে যে উন্নয়ন অগ্রযাত্রা, সেখানে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি। সুতরাং আমরা প্রবাসীদেরকে এখন পর্যন্ত অনুরোধ করতেছি যে আমরা বিশ্বাস করি, আমরা আস্থা রাখতে চাই আমাদের সরকারের প্রতি যে সরকার আপনাদের এই যে যৌক্তিক দাবিগুলো সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। সেই লক্ষ্যে আমরা সকল প্রবাসীদের মুখপাত্র হিসেবে, বলতে পারেন ডাকপিয়ন হিসেবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই কথাগুলো যেগুলো আমরা বলবো, এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা না, আমার পারিবারিক কোনো কথা না, এটা সার্বজনীনভাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে। আমি এবার আপনাদেরকে আমাদের আজকের আনুষ্ঠানিক প্রেস রিলিজটি পড়ে শোনাচ্ছি। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমাকে সাইফুল রাজীব নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রবাসীরা চিনে থাকেন। আমি 13 বছর ধরে সৌদি আরবে ছিলাম, সাংবাদিকতা করেছি সেখানে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে। একই সাথে মধ্যপ্রাচ্য প্রবাসীদের সব থেকে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, সেই ফেসবুক পেজটি আমি পরিচালনা করি। জি, আর যদি খুব সহজে যদি বলেন, আমি আমার পরিচয়টা যদি এভাবে দেন যে আমি একজন প্রবাসী থেকে নিয়ে কথা বলি, প্রবাসী থেকে নিয়ে কাজ করি সেই 2018 সাল থেকে। ধন্যবাদ। প্রিয় গণমাধ্যমের সম্মানিত কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা কেউ সাবেক সৌদি প্রবাসী, কেউ বর্তমানে ছুটিতে থাকা প্রবাসী, আবার অনেকে প্রবাসীদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন প্রবাসী থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠাই, পরিবার পরিজনকে সহায়তা করি এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখি। প্রবাসীরা কয়েক মাসের জন্য দেশে এলেও পরিবারের সাথে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যায়। আমাদের অনেকের ভাই বোন এই সংবাদ সম্মেলন সম্পর্কে অবগত নয়, তবে প্রয়োজনের তাগিদে হয়তো মাঝে মাঝে কেউ এই ধরনের আয়োজন করেছেন। আজকের এই সংবাদ সম্মেলন কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয়। আমরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রায় 2 কোটি রেমিটেন্স যোদ্ধার মুখপাত্র হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় গণমাধ্যম কর্মী ভাই বোনেরা, প্রবাসীরা বহু বছর ধরে সরকারের কাছে তাদের ন্যায্য ও যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করে আসছে। কেউ ব্যক্তিগতভাবে, কেউ দলগতভাবে, আবার কখনো কখনো কেউ সংগঠনের ব্যানারে এই সব দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।
কিন্তু দুঃখজনক হলো সত্যি এই পর্যন্ত কোন সরকারি এইসব দাবির বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যখন থেকে বাংলাদেশ সরকার বিদেশে শ্রমবাজারে কর্মী পাঠানো শুরু করেন, ঠিক তখন থেকেই এইসব দাবি বাস্তবায়নের দায়িত্ব ছিল এই সরকারের, অথচ তা হয়নি। এটি আমাদের জন্য গভীর হতাশার বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথমবার প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল এবং এটি ছিল সর্বোচ্চ প্রত্যাশা। প্রবাসীরা এই সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা সরকার নিজেরাই স্বীকার করেন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই সরকার প্রবাসীদের কল্যাণে কি করেছেন? সব সরকারের মতো এই সরকারও প্রবাসীদের প্রতি অবহেলার পরিচয় দিয়েছেন। এটি বলতে আমাদের কষ্ট হয়। সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রবাসীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন, যা আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন। আজ থেকে 7-8 দিন আগে আজকে আমরা যে দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সেই দাবিগুলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুলের দপ্তরে আমরা আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি, তবে তার কাছ থেকে আমরা কোনো সাড়া পাইনি। সেই লক্ষ্যে আজ আপনাদের মাধ্যমে আমরা সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিযুক্ত 19 দফা দাবি উপস্থাপন করতেছি। শুনতে পাচ্ছেন? আমরা আজকে আপনাদের মাধ্যমে সেই প্রবাসীদের 19 দফা দাবি উপস্থাপন করতেছি। আমরা বিশ্বাস করি আপনাদের কলম, আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনারা সেটা নিয়ে লিখবেন, সেটি সরকারকে পৌঁছে দিবেন এবং এই দাবিগুলোর বাস্তবায়নে আপনারা আমাদের সহায়ক ভূমিকা পালন করবেন বলে আমাদের বিশ্বাস। আমাদের প্রথম দাবি হচ্ছে পাসপোর্ট সরবরাহ। বিদেশগামী যাত্রীদের স্বল্প সময়ে হয়রানিমুক্ত পাসপোর্ট সরবরাহ করতে হবে। আমি আবার বলছি, আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে পাসপোর্ট সরবরাহ। বিদেশগামী যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে হয়রানিমুক্ত পাসপোর্ট সরবরাহ করতে হবে। দুঃখিত, বারবার একটু সমস্যা হচ্ছে, ক্ষমা করবেন। প্রবাসীদের 19 দফা দাবি: 1. পাসপোর্ট সরবরাহ। বিদেশগামী যাত্রীদের স্বল্প সময়ে হয়রানিমুক্ত পাসপোর্ট সরবরাহ করতে হবে। 2. নিম্ন সুদে ঋণ। ভিসার কপি পাওয়ার পর জামানত ছাড়া স্বল্প সময়ে 3 কার্য দিবসের মধ্যে ন্যূনতম 3 লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে। 3. দালাল মুক্ত মেডিকেল সার্ভিস। বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষায় দালাল মুক্ত ও সঠিক রিপোর্টের নিশ্চয়তা প্রদান করতে হবে। 4. বিমানবন্দরের সম্মান। যাত্রীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করে বিদেশে আসা যাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে এবং সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। 5. বাংলাদেশি মিশন সেবা। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে প্রবাসীদের সম্মানজনক ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। 6. বেতন ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ। প্রবাসী কর্মীদের কোম্পানিতে বেতন, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা বাংলাদেশি মিশনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। 7. ভিসা যাচাই। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ভিসা প্রেরণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই সকল কোম্পানিগুলোকে যাচাই বাছাই করতে হবে। 8. ব্যয় নিয়ন্ত্রণ। সরকার কর্তৃক নির্ধারিত খরচের মধ্যে বিদেশে কর্মী পাঠানোর সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9. টিকিট মূল্য নির্ধারণ। সকল এয়ারলাইন্সের টিকিটগুলো গন্তব্যস্থান অনুযায়ী নির্ধারণ করতে হবে। 10. বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ। প্রবাসীদের জন্য সকল বিভাগীয় শহরে অন্তত একটি করে বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে। 11. সম্পদের নিরাপত্তা। প্রবাসীদের পরিবারের সম্পদ ও
ও জানমালের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 12 দক্ষ কর্মী পাঠানো। বিদেশে কর্মী পাঠানোর পূর্বে তাদেরকে যে কোনো কাজের উপরে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী করে পাঠাতে হবে। 13 জাতীয় পরিচয়পত্র সরবরাহ। সকল প্রবাসীকে তাদের কর্মরত দেশে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করতে হবে। 14 পেনশন সুবিধা। যারা 10 বছরের বেশি সময় ধরে প্রবাসে কর্মরত আছেন তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে। 15 অসুস্থ কর্মী ও মরদেহের খরচ। যেটি অসুস্থ কর্মী ও প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সকল খরচ নিয়োগকর্তার কাছ থেকে আদায় করতে হবে, অন্যথায় বাংলাদেশ সরকারকে নিজ খরচে অসুস্থ প্রবাসী এবং প্রবাসীর মরদেহ দেশে আনতে হবে। 16 গণশুনানির আয়োজন। প্রবাসী কর্মীদের নিয়ে বাংলাদেশি মিশনগুলোতে প্রতি 3 মাস পর পর গণশুনানির আয়োজন করতে হবে। 16 বৈধতা নিশ্চিতকরণ। বিভিন্ন দেশে যে সকল প্রবাসী কর্মীরা অবৈধ হয়ে আছেন তাদেরকে বৈধ করার চেষ্টা চালাতে হবে, অন্যথায় তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। 18 অবৈধ পথে কর্মী যাওয়া বন্ধ। যে সকল দেশে বাংলাদেশ সরকার কর্মী পাঠান না সেই সকল দেশে অবৈধ পথে ঝুঁকি নিয়ে কর্মী যাওয়া বন্ধ করতে হবে। আমাদের সর্বশেষ 19 দফা দাবি হচ্ছে মত বিনিময়। অভিবাসন খাতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রতি মাসে অন্তত একবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা উপদেষ্টা যখন যিনি থাকুক না কেন তাকে মত বিনিময় করতে হবে। এটি হচ্ছে আমাদের প্রবাসীদের 19 দফার দাবি। আমি এক লাইন করে একটু বিশ্লেষণ করবো আপনাদেরকে যে এই 19 দফার দাবিগুলো আমরা এখানে কেন যৌক্তিক বলে মনে করতেছি। আপনারা জানেন যে একজন কর্মী যখন বাংলাদেশ থেকে একজন যুবক যখন বিদেশে যাওয়ার কথা ভাবেন তখন সবার আগে তার যেটি লাগে সেটি হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টটি পেতে শুধু প্রবাসী না, দেশের প্রত্যেকটি নাগরিককে কতটুকু ভোগান্তির মধ্যে পড়তে হয় সেটি সাক্ষী আপনারা। এই ক্ষেত্রে প্রবাসীদের পাসপোর্টটি খুব বেশি জরুরি, দ্রুত সময় প্রয়োজন পড়ে, কিন্তু এই পাসপোর্টটি দালাল ছাড়া পাসপোর্ট বানানো কতটা কষ্টকর সেটি আপনারা সবাই জানেন। সেজন্য আমরা প্রথম দাবিতে রেখেছি পাসপোর্ট সরবরাহটা। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় অধিকাংশ হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা বিদেশে যাওয়ার জন্য হয় বাবার যদি কোনো সম্পত্তি থাকে, কোনো সঞ্চয় থাকে সেটি দিয়ে যেতে হয়, অথবা বাবা, চাচা, কাকা, খালু, মামা যা আছে আত্মীয় স্বজন, অথবা মায়ের বউয়ের স্বর্ণ বন্ধক থেকে বিদেশে যেতে হয়। সেটি যাতে না করতে হয় সেজন্য সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক চালু করেছে, আপনারা জানেন। আমরা এটিকে সাধুবাদ জানাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বেশ কয়েকটি জরিপ বলে প্রতি 1000-এ সর্বোচ্চ 10 জন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে সহজে বিদেশে যেতে পারেনি। আমরা সেটিকে আরো সহজ করার দাবি জানিয়েছি। আপনারা জানেন যে বিদেশে যেতে হলে একটা মেডিকেল সার্টিফিকেট লাগে। আমাদের দেশের যে মেডিকেল যারা করেন, আপনারা যদি সেখানে যান তাহলে লক্ষ্য করবেন যে যিনি গতকালকে মেডিকেল করে নিয়েছেন যে নিজের একটা ইয়ের জন্য যে আমি ফিট আছি কিনা, ওই ধরনের ব্যক্তিও কিন্তু সেখানে আনফিট হয়ে যায়, এবং সেখানে এমন কিছু অজ্ঞাত রোগের কথা বলা হয় যে রোগগুলো আপনি খুঁজেও পাবেন না। এটা শুধুমাত্র একটা সিন্ডিকেটের কারণে হয়, কারণ মেডিকেলের যে ফিটা 6,000-7,000 টাকা এটি নিয়ে তারা করতে রাজি না, তারা চায় যে এটা 15,000-20,000 টাকা হবে। এই জন্য বাধ্য করা হয় আগের দিন রাতে যে আপনাকে এত টাকা দিয়ে কন্ট্যাক্ট করতে হবে, অন্যথায় আপনি ফিট হলে আনফিট হয়ে যাবেন। যার কারণে আমরা বলেছি যে এখান থেকে দাবার মুক্ত করতে হবে, সঠিক মেডিকেল নিশ্চয়তা দিতে হবে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে শুধু টাকার যে ক্ষতি হচ্ছে তা কিন্তু না। ধরেন আমি একজন অসুস্থ, আমার শরীরে কোনো একটা রোগ আছে, অজ্ঞাত কোনো রোগ আছে, আমি বিদেশে যাওয়ার জন্য ফিট না, যদি আমাকে 15-16 হাজার টাকা যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কি আমি 2-6 মাসের মধ্যে বিপদে পড়তে পারি, মারাও যেতে পারি। এই দায়ভারটা কে নিবে? আবার আপনি 15-16 হাজার টাকার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিলেন, তার প্রবাসে যাওয়ার স্বপ্নটা নষ্ট করে দিলেন। আমরা চাচ্ছি এটা সঠিক যে নির্ভুল যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে যেতে হবে।